প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন কবি হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব এবং সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। হাসান হাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের প্রধান শিরোনামগুলো দেখে নিব দৈনিক পত্রিকাগুলির। আমার হাতে রয়েছে প্রথমেই দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি। দৈনিক আমার দেশ, ফ্যাসিবাদী আমলে পুলিশ পদক পাওয়ার গল্প, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল কানাডা, অস্ট্রেলিয়া ও ব্রিটেন। খুলনা অশান্ত করতে তৎপর আওয়ামী লীগ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, 2 শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত, পাল্টাপাল্টি আন্দোলনে শঙ্কায় রাষ্ট্র নির্বাচন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিন্ডিকেট সভায় পোষ্যকোটায় ভর্তি স্থগিতে উপাচার্যের ঘোষণা, সমর্থনের সিদ্ধান্ত, শিক্ষক লাঞ্ছনার নিন্দা, পৃথক তদন্ত কমিটি গঠন। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, বাড়ছে ভোগান্তি, চাপে অর্থনীতি, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার, 23 বস্তা গোপন নথি জব্দ। রাবিতে আজ থেকে কমপ্লিট শাটডাউন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, লাশের সাগরে রাষ্ট্রের স্বীকৃতি, গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত আরও 91। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, চ্যালেঞ্জ ও আস্থা ও ঐক্যের, সামনে যেতে কোনো প্রশ্ন ছাড়াই ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত। রাজনীতি, অর্থনীতি, সামাজিক অবস্থা সবকিছুই যেন লাগাম ছাড়া, রাশেদা কে চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার, ফেব্রুয়ারিতে ভোট চান 86% মানুষ। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ফিলিস্তিন ঘিরে নতুন মোড়, রাষ্ট্রের স্বীকৃতি যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার। মারাত্মক রূপ নিতে শুরু করেছে খেলাপি ঋণ। ট্রাইব্যুনালে আলী আহসান জুনায়েদদের জবানবন্দি, স্নাইপার দিয়ে মাথায় গুলি করা হয়। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, এনসিপি গণ অধিকার পরিষদ দর কষাকষি, একীভূত হওয়া রয়েছে আপ বাংলাদেশও। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 12 মৃত্যু, পিয়ার সম্পর্কে জানেন না 56% মানুষ। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, দেশের কাজ্যা বিদেশে, আন্দোলন কৌশলে নির্বাচনী প্রস্তুতি জামায়াতের, যে কারণে সরতে হলো মুখলেসুর রহমানকে, জনপ্রশাসন সচিব ছিলেন। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট দেশের 78% বেশি মানুষ, পিয়ার বোঝে না 56%, একটি জরিপের ফলাফল। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, ঠিকাদার সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। দ্য ডেইলি স্টার, ডেঙ্গু ইনফেকশন রেট 81% হায়ার দেন লাস্ট ইয়ার। নিউ এজ, ডেঙ্গু সিচুয়েশন টেক্স অ্যালার্মিং টার্ন, রেকর্ড 12 ডেথ রিপোর্টেড ইন 24 আওয়ার্স। তো হাফিজ ভাই, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। আমরা সবগুলো পত্রিকাতেই এসেছে ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র হিসাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে স্বীকৃতি দিল, এই স্বীকৃতির গুরুত্ব আসলে কতটা? পরিস্থিতি তো একটু ঘুরতে শুরু করেছে, সেটা একটা ইতিবাচক ঘটনা। বিশ্ববিবেক শেষ পর্যন্ত জেগে উঠতে শুরু করেছে মনে হয়, কারণ যে গণহত্যা, যেই রকম নৃশংস পাশবিকতা চলছে গাজায়, মানে মুখ লোকানো। আমরা যে সভ্য হয়েছে, বিশ্ব সভ্যতা বলে কিছু আছে, আমার তো মনে হয় না সেটা। মুসলিম বিশ্বের যেই দেশগুলো, তাদের অনৈক্যের ফলেই কিন্তু এটা বড়, মানে এই অঘটনগুলি ঘটতে পারছে। তারা যদি ঐক্যবদ্ধ থাকতো, সাহসই পেত না ইসরায়েল কিংবা আমেরিকা। তো এখন যাই হোক, মানুষের যে মানবিকতা যে জেগে উঠছে, এবং আপনি জানেন যে মানে আমেরিকাতেও কিন্তু আন্দোলন হয়েছে, ফিলিস্তিনের পক্ষে হয়েছে, এবং ইহুদি কোম্পানিগুলির যে পণ্য সেগুলি বর্জন করা হয়েছে। সেটা একটা বিরাট, তরুণদের মধ্যে কিন্তু একটা সারা জাগানো ইতিবাচক একটা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন গড়ে উঠেছে। সেটা আমরা আশা করি যে ফিলিস্তিন তার বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এবং
গণহত্যা বন্ধ হবে এবং আমরা এটার বিচার চাইব। যে গণহত্যা হচ্ছে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল, সেটার বিচার হবে। এখন আমাদের শক্তিটা বাড়লো, বড় বড় দেশ এখন আমাদের পাশে আছে, তাদেরও একটা নৈতিক দায়িত্ব হবে সেই গণহত্যা বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া, আমেরিকাকে উচিত জবাব দেওয়া। না, একটা প্রশ্ন তো থেকেই যায় যে যারা স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, তারা তো বলা হয় যে মিত্র, আমেরিকার মিত্র। তো সেখানে গণহত্যা চলছে বছরের পর বছর ধরে। এখন আমরা অপেক্ষা করি, মাত্রই তো স্বীকৃতি দিয়েছে, এরপরে তারা কি নেয় পদক্ষেপ সেটা তো আমাদের এখন দেখার বিষয়। রাষ্ট্রকে যখন স্বীকৃতি দিতে তখন রাষ্ট্রের অধিকার, নৈতিক অধিকার, মানবাধিকার সেগুলি যে লঙ্ঘিত হচ্ছে সেটার ব্যাপারে তো তারা প্রতিবাদ করবে, নিন্দা করবে এবং অ্যাকশন নেবে। আপনি দেখেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো অ্যাকশনে যাওয়া দরকার, ইসরায়েল শুধু নিন্দা করলে হবে না, ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে, তাদেরকে চাপের মধ্যে ফেলতে হবে, তাহলেই কিন্তু একটা শিক্ষা তাদের হতে পারে। জি, আমরা প্রথমত আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি। তো এখন দেখলাম যে নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলো জোট করছে, বিভিন্ন দল তাদের জোট বাড়াচ্ছে। তো এই যে হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি, এটা কি আপনি কীভাবে দেখছেন? এখন এটা আরও অনেক ঘটনাই ঘটবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে। আপনি দেখেন যে গত রাত্রে আমাদের যে প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গীদেরকে নিয়ে গেছেন, এটা একটা নজিরবিহীন ঘটনা। রাজনৈতিক দলের যারা প্রধান অংশী রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, বিএনপি, এনসিপি, তারপরে জামায়াত ইসলামী, তাই না, তাদের নেতাদেরকে সঙ্গে নিয়ে গেছেন এবং সেখানে আশা করি একটা সমঝোতা তৈরি হবে। কারণ এর আগে কিন্তু প্রধান উপদেষ্টা যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, সেটা নিয়ে জামাত প্রশ্ন তুলেছিল। এখন তো আর প্রশ্ন তুলতে পারবে না, সবাইকে নিয়ে গেছে। সুতরাং সফরে গেলে অনেক ফর্মাল ইনফর্মাল আলাপ আলোচনা হবে, সমঝোতা একটা তৈরি হবে। আমরা আশা করব যে একটা ইতিবাচক একটা ফল আমরা পাবো এই সফরের সুবাদে। আপনি দেখেন যে ডাকসু নির্বাচনেও কত নানান সমস্যা হয়েছিল, বাধা বিঘ্ন হয়েছিল। প্রশ্ন ওটা যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে সবাইকে নিয়ে গেলেন, এটাতে আসলে কি বার্তা দিতে চাইছে সরকার? এটা তো সবাইকে মিলে যে একটা সেটা তো আমি পজিটিভলি দেখব। কারণ সবার সঙ্গে কাউকে বাদ দিয়ে এবার করা হয় নাই, তাই না? আগে তো জামায়াত আপত্তি করেছে যে শুধু বিএনপির সঙ্গে কথা বলেছে, তো এবার তো সেটা বলতে পারবে না, এনসিপিও বলতে পারবে না। তো কারণ প্রধান অংশী দল তো এরাই। এখন তো আর জাতীয় পার্টি সেভাবে চিনে না। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি আছে মাঠের মধ্যে, সেটার বিপক্ষেও আছে। তারপরে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধই আছে। তো এখন বলা হয় যে জাতীয় পার্টির ছদ্মাবরণে আওয়ামী লীগ মাথা তোলার চেষ্টা করছে। মাহমুদুর রহমান মান্না একটা কথা বলেছেন খুবই তাৎপর্যপূর্ণ। উনি বলেছেন যে জাতীয় পার্টি এখন আর আওয়ামী লীগের লেজ নয়, মাথা। কারণ বলছে যে যদি পিআর হয় তাহলে নৌকা লাঙ্গলের উপরে ভর করে আবার ফেসিবাদী শাসন কায়েম করার সুযোগটা পাবে। তো এখন নানান টানাপোড়েন হচ্ছে। আপনি একটা শিরোনামে পড়লেন যে পিআর 56% মানুষ বোঝে না। আমার তো মনে হয় 56 কেন, আরও বেশি মানুষ এটা সম্পর্কে অবহিত না। যারা চাচ্ছে তাদের দলের কর্মীরাও বোঝে কিনা, হ্যাঁ, সেটা নিয়েও একটা বিরাট প্রশ্ন। আপনার সংবিধানে পিআর নাই, আপনার নির্বাচন কমিশন সংস্কার যে কমিশন, তাদের যে প্রস্তাবনা, যে সুপারিশমালা, সেখানেও নাই এটা। ফলে এগুলি আসলে আমরা নির্বাচিত সংসদের উপরে ছেড়ে দিই না কেন? আমরা কেন বিতর্ক করছি, কেন আমরা বিঘ্ন তৈরি করছি? একটা নির্বাচন হবে, মানুষ এটার জন্য উন্মুখ হয়ে আছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের রাষ্ট্রের কোনো মালিকানা জনগণের ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, গুম খুন অপহরণ, সম্পদের লুটতরাজ, প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ সব ভেঙে চুরে দেওয়া হয়েছে। একটা অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আমাদেরকে রক্ষা করেছে, তাদের যদি পাঠানো অর্থ না থাকলে দেশে দুর্ভিক্ষ লেগে যেত। কারণ এই ভগ্নস্তূপের মধ্যে দিয়ে সরকার কাজ করছে। 1 বছরের মধ্যে তারা অনেকখানি তো ধরে রেখেছে, এটা তো স্বীকার করতে। আপনি গত রমজানেও যদি দেখেন দ্রব্যমূল্য একটা সহনীয় পর্যায়ে ছিল, আমরা সেটা পজিটিভলি দেখি না। আমরা শুধু খালি খুঁজে বেড়াই কোনখানে খুঁত আছে কোনখানে। আমাদের এই আসলে অ্যাটিটিউডটা, মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার। আসলে আপনি দেখেন আশেপাশের দেশগুলিতে যে মিডিয়া যেই দায়িত্ব পালন করছে, সেটা যদি তাদের দেশের স্বার্থে যদি ভুলও হয়, সেটাকেও তারা সাপোর্ট করে। আমরা সেটা চাই না, কিন্তু আমরা একটা ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কিন্তু একজন আরেকজনকে ছাড় দিই না, একজন আরেকজনকে শ্রদ্ধা করি না, আস্থার জায়গাটা তৈরি করি না। ফলে এই সংকটগুলি ছোট ছোট সংকট বড় হয়ে দেখা দিচ্ছে এবং হানাহানি বাড়ছে, নৈরাজ্য বাড়ছে, অস্থিতিশীলতা বাড়ছে। আপনার একটা নির্বাচিত সরকার যদি না হয়, তাহলে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, ছাঁটাই বাড়তে থাকবে, হানাহানি, সন্ত্রাস এগুলি বাড়তে থাকবে। তো সুতরাং নির্বাচনের কোনো বিকল্প নাই। এটা যত দ্রুত হয় ততই মঙ্গল। আপনি দেখেন
নেপালে যেই ঘটনাটা ঘটলো তারা কিন্তু সঙ্গে সঙ্গে ডেট ঘোষণা করে দিয়েছে। আমাদের দেশে সেটা সময় লেগেছে, এত সময় লাগার কথা ছিল না। আমাদের দৃষ্টান্ত আছে, অন্তর্বর্তী সরকার 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে একাধিক দৃষ্টান্ত আছে, কিন্তু এই সরকার অনেকখানি সময় নিয়ে নিয়েছে। এর মধ্যে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে দেশে, অনেক বিপর্যয়ের মধ্যে আমরা পড়েছি। আশা করি যত দ্রুত নির্বাচনটা হবে এবং সবাই যদি আমরা সহনীয় আচরণ করি, একটা পরমত সহিষ্ণুতার পরিচয় দিই, দেশপ্রেমের পরিচয় দিই, একটু ছাড় দিই, তাহলে একটা সংকটটা অনেক ক্ষেত্রে দূর হতে পারে। আমরা যেই প্রসঙ্গটা ছিলাম যে প্রধান উপদেষ্টার সফর নিয়ে, তো এই সবাইকে সব মানে বেশ কয়েকটা দলকে যে নিয়ে গেল নেতাদের, এটা দিয়ে কি বহির্বিশ্বে বোঝানো হচ্ছে যে বাংলাদেশে জুলাই পরবর্তী সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য? সেটাও একটা চেষ্টা। আবার কেউ কেউ বলে যে সম্ভাব্য যে বিক্ষোভ সেটা এড়ানোর জন্য তাদেরকে নেওয়া হয়েছে, যাতে মানে এই কোনো একটা বাজে পরিস্থিতির উদ্ভব না হয়। তো যাই হোক, সব মিলে কিন্তু আমরা ইতিবাচকভাবে এটা দেখব এবং একটা তাহলে দূরত্বটা দূর হবে, কারণ দীর্ঘ সময় তারা একসঙ্গে থাকতে পারবে, পারস্পরিক মত বিনিময় করতে পারবে, তর্ক হবে, বিতর্ক হবে, তার মধ্যে একটা ঐক্যের জায়গা বেরিয়ে আসবে। আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলিকে যখন ডাকা হয়, অনেকগুলি দলকে ডাকা হয়, এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন যেটা, সেখানে কিন্তু সবাই কথা বলার বিশেষ সুযোগ পায় না, 3 মিনিট 4 মিনিট। কিন্তু এই সফরে বেশ কয়েকদিনে তারা খোলামেলা অনেক আলাপ আলোচনা করতে পারবেন, মন খুলে কথাবার্তা বলতে পারবেন এবং একটা সমঝোতায় অবশ্যই পৌঁছাতে পারবেন। এটা খুবই ইতিবাচক দিক। এটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি, এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি। বহির্বিশ্বকে একটা সুন্দর বার্তা আমার মনে হয় দেবে যে আমরা ঐক্যবদ্ধ আছি এবং জুলাইয়ের যে আন্দোলনের অভ্যুত্থানের যে মানে এত রক্তপাতের ফলে যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটা সুযোগ পেয়েছি, সেটার সুযোগটা যেন আমরা হাতছাড়া না করি, আমরা যেন তাদের রক্তের সঙ্গে বেইমানি না করি। আমার দেশের একটি খবর, সেটি হচ্ছে যে ফেসিবাদী আমলে পুলিশ পদক পাওয়ার গল্প। 2013 থেকে 23 সালের মধ্যে পুলিশ পদক পান 1656 জন। বিএনপি, জামায়াত ও হেফাজত দমন এবং 3 বিতর্কিত নির্বাচনে ভূমিকার জন্য এসব পদক মিলেছে। তদন্তের মাধ্যমে পদক প্রত্যাহার করে যেতে পারে বিশ্লেষকরা বলছেন। তো এই যে পদক পাওয়ার গল্প, এই নিয়ে আপনার মন্তব্য? পদক না শুধু, আমরা তো বেনজির দেখেছি, কত কিছু দেখেছি, তাই না? আপনি একজন ভূমিমন্ত্রীর দেশে দেশে কত বাড়ি, মানুষের কত বাড়ি লাগে বলেন তো? একটা 3.5 হাত জায়গা লাগে মাত্র মানুষের। তো এই পুলিশকে ব্যবহার করে রাতের ভোটটা তো তারাই করে দিয়েছে, ফলে তাদেরকে সেভাবে গলা পর্যন্ত খাওয়ানো হয়েছে। ডিএনএ টেস্ট করে পুলিশের রিক্রুটমেন্ট হয়েছে, গোপালী পুলিশ নেওয়া হয়েছে স্তরে স্তরে। এখন কিন্তু সেভাবে পুলিশ ঘুরে দাঁড়াতে পারছে না। কেন? কারণ তাদের মোরালটা সেই রকম নাই। সেটা কিন্তু ক্ষতি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেবে কিন্তু মেইনলি পুলিশ। সেনাবাহিনী যদিও মাঠে আছে, কিন্তু এটা সেনাবাহিনীর কাজ নয়। সেনাবাহিনীর কাজ হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, মানে যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখা। এই সাধারণ ছিচকে চুরি, রাহাজানি, খুন, ডাকাতি, এগুলি জন্য তারা প্রশিক্ষিত না আসলে। ফলে পুলিশ যেহেতু মেইন ভূমিকাটা পালন করতে পারছে না, ঘুরে দাঁড়াতে এখনও পর্যন্ত পারছে না, অনেকখানি ঘুরে দাঁড়িয়েছে কিন্তু প্রত্যাশিত রকমের আমরা এখনও পাই নাই। এইটা ওই যে রিক্রুটমেন্টের কারণে ডিএনএ টেস্ট করে করে নেওয়া হয়েছে, ছাত্রলীগ দেখে নেওয়া হয়েছে, স্তরে স্তরে, 1 স্তর, 2 স্তর, 3 স্তর। এটা প্রশাসনেও আছে, আমলাতন্ত্রেও আছে, তারপর শিক্ষার ক্ষেত্রে আছে, বিচার বিভাগেও ছিল। সেগুলি অনেকখানি ক্লিয়ার হয়েছে, আপনি জানেন। তো আস্তে আস্তে কিন্তু রাতারাতি আমরা সাফ করে ফেলতে পারবো না। এটা সরকার অনেকখানি সময় নষ্ট করেছে, সেটা সত্যি। তো সেটা অদক্ষতার কারণে হয়েছে, বিচক্ষণতার অভাবের কারণে হয়েছে। সেটা আস্তে আস্তে তারা দূর করছে। নির্বাচনটা যত ঘনিয়ে আসবে, নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতাটা যাবে, তাদের তৃণমূল পর্যন্ত তাদের কর্মী বাহিনী আছে, সেটা আমরা একটা দেখতে পাবো। আশা করি আমরা একটা ইতিবাচক দিকে এগিয়ে যেতে পারবো। আপনি প্রশাসন, আমলাতন্ত্রের কথা বলছিলেন। আজকে সবগুলো পত্রিকায় একটা খবর এসেছে, সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে। তো সরানো হলো শব্দটা সব জায়গায় ব্যবহার হয়েছে। এটা তো সচিব যে সরে যেতেই পারেন বা তাকে বদলি হতেই পারে অথবা বাদ দেওয়া যেতে পারে। না, সরানো হলো আসলে সেটার নেপথ্য কারণটাও আছে। আমি সেটাই জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যখন উনি দুদকের সচিব ছিলেন, তখন খালেদা জিয়ার যে মিথ্যা মামলা, জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা, সেটার ক্ষেত্রে উনি অনেক অগ্রণী ভূমিকা পালন। অনেক আসলে এটা বলতে পারেন যে তারা তো চাকরি করে, হ্যাঁ চাকরি করে, কিন্তু তার মধ্যেও তো অনেকে আগ বাড়িয়ে করেছে। সেগুলি কিন্তু এখন প্রমাণিত হচ্ছে, তদন্তের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হচ্ছে, ফলে অ্যাকশনগুলি হচ্ছে। এটা আরও আগে অ্যাকশনটা হওয়া উচিত ছিল, বিলম্বিত। যাই হোক, তবু বেটার লেট দেন নেভার।
তো এই কাহিনীগুলি আছে এটার পরে, এই কারণে সরানো শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এই সময় এত একটা ইম্পর্ট্যান্ট জায়গা, জনপ্রশাসন তো খুবই ইম্পর্ট্যান্ট মন্ত্রণালয়, তো এস্টাবলিশমেন্ট যেটা মিনিস্ট্রি, তো প্রশাসনের কেন্দ্রবিন্দু যেটা বলতে পারেন, সেখানের থেকে সরানো, এই কারণে সরানো শব্দটা ব্যবহার করা। যদি বিতর্কিত এই লোককে তাহলে কেনই বা নিয়োগ দেওয়া? হ্যাঁ, সেটা তো ঠিকই। এই যে আমি বললাম যে সব কিছু বিলম্বিত হয়েছে, 1 বছর তো ইলেকশনে লাগে না। আপনার কতগুলি ইলেকশন আমরা করেছি কেয়ারটেকারের অধীনে, এত 3 মাসের মধ্যে করেছি, তাই না? তো এখন এরা সেটা পারে না, কারণ আপনি দেখবেন যে উপদেষ্টাদের, আমি বলবো যে তাদের সততা, দেশপ্রেম নিয়ে আমি প্রশ্ন তুলব না, কিন্তু দক্ষতা, পরিপক্কতা, বিচক্ষণতা, অভিজ্ঞতার অভাব আছে প্রত্যেকের, এইটার কিন্তু সত্য কথা। কিন্তু কোনো অ্যাকশনও হয় নাই। যে যত ব্যর্থ সে কিন্তু বহাল তবিয়তে আছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না হয় নাই, নেওয়াটা উচিত ছিল। আসলে দক্ষ, যোগ্য এবং ছাত্র প্রতিনিধি নিয়েও কিন্তু বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ছাত্র প্রতিনিধিদেরকে নেওয়াটা ঠিক হয় নাই, কারণ তারা তাদের অনেক কার্যক্রম কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে, সেটাও দুঃখজনক। আমরা চাইব যে যারা জুলাই যোদ্ধা, যারা জুলাইয়ের বীর, তাদের ইমেজটা যেন থাকে সেইভাবে, তারা যেন সাধারণ ঘটনার মধ্যে লোভের কাছে, মোহের কাছে পরাজিত না হয়, সেইটার কাছে যেন, এই আপোষের চোরাবালিতে কিংবা কিছু ফায়দা লোটার যেই চোরাবালি, সেইটার মধ্যে তারা যেন হারিয়ে না যায়, আমরা সেটা প্রত্যাশা করব। কিন্তু আমরা দেখছি বাস্তবতা কিন্তু ভয়ঙ্কর। আপনি এনসিপি থেকে দেখেন, আপনি এনসিপি ডাকসুর কী রেজাল্ট হয়েছে সেটা দেখেন আপনি। তারপরে বিভিন্ন জায়গায় এনসিপি ত্যাগ করার হিরিক একটা পড়েছে, তাই না? তারপরে তারা নানান জায়গায় গণবিক্ষোভের সম্মুখীন হচ্ছে। সেটা কেন হচ্ছে? তাদের কাজের কারণে। তো আপনি যত ছাত্র আন্দোলন দেবে বাংলাদেশে, 52 থেকে ধরে স্বাধীনতা যুদ্ধ, 90, এইবারের ক্ষমতার মধ্যে তারা ছাত্ররা গেছে। আগেকার গুলিতে কিন্তু ছাত্ররা কখনো ক্ষমতার অংশীদার হয় নাই, ফলে তারা সেইভাবে প্রশ্নবিদ্ধ হয় নাই। কিন্তু এইবারের ফিনোমিননটা ভিন্ন, সেই কারণে তারা ক্ষমতায় গেছে, ক্ষমতার অপব্যবহারও করছে, হাঁসের মাংস খাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে, তমুক জায়গায় যাচ্ছে, হেলিকপ্টারের সিট খালি পেয়ে যাচ্ছে, নানান প্রশ্ন তুলছে না, হাসির খোরাক হচ্ছে, সমালোচনার পাত্র হচ্ছে। সেটাও দুঃখজনক। আমরা এটা চাই না। সাধারণ মানুষ তাদেরকে বীরের জায়গায় রাখতে চায়, তাদের সম্মানটা যেন তারা রক্ষা করে। কারণ আপনি সম্মান অর্জন করলেন, সেটা ধরে রাখাটাই হলো বড় চ্যালেঞ্জ, তাই না? সেটার জন্য অনেক অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। তো আপনি এনসিপির কথা যেহেতু তুলেছেন, আমরা মানে বেশ কয়েকটা সংবাদপত্রে দেখতে পাচ্ছি এনসিপি এবং গণ অধিকার পরিষদ তাদের মধ্যে একটা ঐক্যের চেষ্টা হচ্ছে। জি, এই বিষয়টি নিয়ে বলবেন। এটা হচ্ছে। তারপরে আপনি যে বললেন হেফাজতের সঙ্গে, এখন প্রকাশ্যে অপ্রকাশ্যে জোট গঠনের জন্য অনেক তৎপরতা হবে, সব আমরা জানতে পারবো না। তো এটা হবে নির্বাচনের আগে, এটা নিয়ম। মেরুকরণ, এখানে সিট ভাগাভাগির বিষয় আছে, ক্ষমতায় এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় আছে, কে কতখানি পাবে। তো সেগুলি যদি ইতিবাচক দিকে হয়, কাদা ছড়াছড়ি না হয়, সেটাই আমরা চাইব। তো শক্তিশালী বিরোধী দল তো প্রয়োজন আসলে। যদি আমরা জাতীয় পার্টির মতো সেরকম একটা, কি বলবো, বসংবদ পুতুল একটা পাই বিরোধী দল, তাহলে তো কার্যকর হবে না সংসদটা। একটা ভাইব্রান্ট একটা বিরোধী দল আমাদের লাগবে। সেটার জন্য হোক জোট গঠনের তো কোনো সমস্যা নেই, কিন্তু ওই রকম নাম সর্বস্ব জোট যেন না হয় যেগুলি আওয়ামী লীগের 14 দল। আপনি 14 দলের অনেকে তো নামই বলতে পারবে না, 4-5টার বেশি বলতেই পারবে না। সুতরাং এগুলি অর্থহীন, কারণ ব্যাঙের ছাতার মতো এই দলগুলি হচ্ছে। সেটা তো একটা গণতন্ত্রের সৌন্দর্য নয় আসলে। আপনি শত ফুল ফুটতে দাও বলে 3 জনের একটা পার্টি করবেন, তারপরে সেগুলি সুযোগ সুবিধা নিতে চাইবেন, এইসব মানসিকতা তো চেঞ্জ করা দরকার আসলে। অনেক দেশে আছে, আস্তে আস্তে নির্বাচনের মাধ্যমে এগুলি রিফাইন্ড হয়ে যায়, তখন দলের সংখ্যা কমে আসে। আমেরিকায় তো মাত্র 2টা দল, তাই না? বাংলাদেশে মেইনলি 2টা দল। তো এখন সেটা 2টার জায়গায় আপনি 3টা বলতে পারেন, তার 4টা তো সেইভাবে হয় নাই। তো হোক, ভালো কথা, নতুন দিগদর্শন নিয়ে আসুক, নতুন মানে কি বলে দিক নির্দেশনা, নতুন প্রজ্ঞা, নতুন অভিজ্ঞতা, নতুন স্বপ্ন আনুক। সেটার জন্য ত্যাগ স্বীকার। রাজনীতি তো আসলে ভিন্ন জিনিস। আন্দোলন অভ্যুত্থান এক জিনিস, রাজনীতি সম্পূর্ণ আলাদা জিনিস, নির্বাচনও আলাদা জিনিস। তো সেটার পরীক্ষায় আমরা উত্তীর্ণ যদি হই, ভালো কথা। জনগণ চাইবে যে বীরকে যেন বীরের জায়গায় তারা রাখতে পারে। তো আমি যেটা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে বিএনপির কি এখন জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়া উচিত, নাকি একা একাই? যাদের বিএনপি সবচেয়ে বড়, বিএনপি তো বলেছে যে অংশীদারত্বে তারা বিশ্বাস করে, এবং বিএনপি কিন্তু আপনার অনেক ফিলোসফিক্যাল চেঞ্জেস হয়েছে। আপনি দেখেন 7,000 নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে,
বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এটার আপনি দ্বিতীয় নজির পাবেন না। কিন্তু তারপরেও তারা যেহেতু অনেক বড় দল, সেই কারণে তারা কন্ট্রোল সেইভাবে করতে পারছে না। কিন্তু সরকার তো সেইভাবে অ্যাক্ট করছে না। বিএনপি বহিষ্কার করে শেষ। বিএনপির হাতে তো আর রাষ্ট্রীয় ক্ষমতা নেই, প্রশাসনের তো তাদের ক্ষমতা নেই। এটা ফৌজদারি অপরাধ করলে এটা সরকারকে অ্যাকশন নিতে হবে, পুলিশকে অ্যাকশন নিতে হবে। সরকার সেখানে নিশ্চুপ। একটা ৪-৫ জন মিলে একটা মব তৈরি করে ফেলছে, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমরা সেটা প্রতিরোধ করছি না। ফলে শুধু রাজনৈতিক দলকে এবং সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের নিজেদের ব্যক্তি মানুষ হিসেবেও তো আমাদের অনেক করণীয় আছে। আমরা যদি রুখে দাঁড়াই, যদি একটা অন্যায় হচ্ছে, একটা ছিনতাই হচ্ছে, আমরা যদি রুখে দাঁড়াই, একটা হয়তো ২-১ জন আহত হবে, কিন্তু ছিনতাইকারী সাহস পাবে না, তখন তাকে ধরে আমরা আইনে সোপর্দ করতে পারি। কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করি, দেখি, ভিডিও তুলি, ছবি তুলি, এটা ভাইরাল করি। তো এই মানসিকতা তো বদলানো দরকার আসলে। আজকে আরেকটা খবর সব জায়গায় আসছে, সেটা হচ্ছে ট্রাইব্যুনালের নাহিদ ইসলাম, এনসিপির প্রধান, তিনি বলেছেন বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ দোষরদের নিষিদ্ধ করতে হবে। বেশ কয়েকদিন ধরেই তিনি সাক্ষ্য দিচ্ছেন, তো গতকালকে সাক্ষ্যতে তিনি এটি বলেছেন। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। বিচারটা তো একটা চলছে, এবং এটা বিচারটা যাতে স্বচ্ছ হয়, গ্রহণযোগ্য হয়, আন্তর্জাতিক মানের হয়, সেই কারণে সময়টা লাগছে। না হলে তো বিচার তো 7 দিনে করে একটা রায় দিয়ে দেওয়া যায়। কিন্তু সেটা কেন করছে না? করছে এই কারণে যেন এটা সমস্ত প্রসেস মেনে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা, তারপরে ন্যায় বিচার যেন হয়, সেটার জন্য সময় লাগবে। আশা করা যায় যে ফেব্রুয়ারির মধ্যে হয়তো কোনো রায় একটা হবে। কারণ আওয়ামী লীগ যে অন্যায় অবিচার করেছে, দুঃশাসন করেছে, স্বৈরশাসন কায়েম করেছে এবং দেশকে যে পেছনে নিয়ে গেছে, সেটা তো প্রমাণিত। একটা সাধারণ মানুষ পর্যন্ত এটা জানে। আপনি যদি মানুষের কথা বলার অধিকার না দেন, মানুষের অধিকার আপনি যদি কেড়ে নেন, আপনি সম্পদ পাচার করেন, নজিরবিহীনভাবে পাচার করেন, আপনি সমস্ত যদি পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র করেন, সব কিছু লুটপাট করে নেন, তাহলে তো সাধারণ মানুষ এই পদ্মা সেতু দিয়েই বা কী করবে, মেট্রো রেল দিয়েই বা কী করবে? সুতরাং মানুষকে সেরকম তাদের মানবাধিকারটা থাকতে হবে, কথা বলার অধিকার দিতে হবে, মানুষের কর্মসংস্থান করতে হবে। শুধু পারিবারিকভাবে আপনি দেখেন, শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছে, তার সমস্ত জ্ঞাতি গোষ্ঠী সবাই কিন্তু দেশত্যাগ করেছে যথাসময়ে। একজনও কি পাওয়া গেছে? পাওয়া যায়নি। তার মানে এটা জানতো, এবং সেইভাবে যে এটা প্রমাণিত, এগুলি কোর্টে প্রমাণিত হবে, আন্তর্জাতিকভাবে এটা গৃহীত হবে, এবং সেইভাবে গ্রহণযোগ্য বিচার একটা হবে। আমরা সেটার প্রত্যাশায় আছি। একটা সময় লাগবে, লাগুক, বিচারের মতো করে চলতে থাকবে। কিন্তু যে পরিমাণ মামলা হয়েছে, মাত্র ট্রাইব্যুনাল হয়েছে 2টি, এটা কম মামলার গতি কি? না, সেটা কম হয়েছে। বলেছিল সরকার যে আরেকটা করবে, কিন্তু করে নাই। আমি তো বলেছি সরকারের অদক্ষতা, আমি বলেছি যে বিচক্ষণতার অভাব আছে, পরিপক্কতার অভাব আছে। সেটা তো আরও আগেই আরও 2টা ট্রাইব্যুনাল করা দরকার ছিল, তাই না? এবং তাহলে এই বিচারটা আরও ত্বরান্বিত হতো, তারপরে সেই সক্ষমতাটা হতো, সময়টাও কম লাগতো, একযোগে বিচারগুলি হতে থাকতো। কিন্তু সেটা সরকার করে নাই। বলেছিল করবে একটা 3rd ট্রাইব্যুনাল, কিন্তু করে নাই এখনো পর্যন্ত। সমকালের একটা শিরোনাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 2 শতাধিক নেতা পেলেন প্রার্থীদের সবুজ সংকেত। বিএনপির 50 আসনের প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে, জোটকে ছাড় দিয়ে বাকি আসনের সিদ্ধান্ত, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশনা, ইশতেহার তৈরির কাজ শুরু। তো দেশ এখন নির্বাচনমুখী বলাই যায়। অবশ্যই বলা যায়, নির্বাচনের ট্রেনে আছে। আমরা চাইবো যে তো বাধাবিঘ্ন যাই থাকুক, আমরা যেন এগিয়ে যেতে পারি। ডাকসু ইলেকশনের কথা বলেছিলাম, সেখানেও কিন্তু অনেক সমস্যা ছিল, অন্তরায় ছিল এবং সংশয় ছিল যে শেষ পর্যন্ত হবে কিনা। কোর্টও কিন্তু সেখানে সুন্দর সহায়তা করেছে, নির্বাচনটা হতে পেরেছে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গোলমাল আছে, সেটাও আশা করি কেটে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আপনি দেখেন, এখানে হয় কি, সমস্ত কিছুর মধ্যে একটা পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানানভাবে ঢুকে পড়ে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে, স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার জন্য চেষ্টা করছে। পাশের দেশ ভারতেও সেই পতিত স্বৈরাচারী হাসিনা সেই বৈঠক করে যাচ্ছে এবং টাকা পয়সাও খরচ করছে, নানানভাবে নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অন্তর্ঘাতমূলক কাজ করে যাচ্ছে, এবং আরও ঘটনা ঘটবে। আপনি দেখেন মাজারে যে আগুন দেওয়া হয়েছে, তারপর হয়তো সামনে দুর্গোৎসব আছে, সেখানেও অনেক কিছু করতে পারে। এখন এতভাবে পাহারা দেওয়া, মানুষকে যদি জনপ্রতিরোধ আমরা গড়ে না তুলতে পারি, সবাই যদি সচেতন না থাকি, এই যে অভ্যুত্থানটা আমরা পেয়েছি 24-এর, সেটার চেতনাটাকে যদি আমরা ধারণ না করি, সেটাকে যদি লালন না করি, সেটাকে সংরক্ষণ না করি, তাহলে কিন্তু আমাদের সামনে বিপদ আছে। আরও ষড়যন্ত্র হবে, আরও নতুন নতুন ষড়যন্ত্র হবে, যেটা আমরা ভাবতে পারি না। আমরা কি ভেবেছি মধ্যরাত্রে এরকম যমুনা ঘেরাও হয়ে যাবে,
কয়দিন পরপরই আমরা কি ভেবেছি যে সচিবালয়ে যে কেউ যখন তখন ঢুকে যেতে পারবে এবং একটা চাপের মুখে সরকারকে বাধ্য করবে, এগুলি তো ঠিক নয় আসলে। তো সরকার আবার যদি অ্যাকশান নেয় তাহলে সেটারও সমালোচনা হয়। অ্যাকশান তো নিতে হবে, মানে বিশৃঙ্খলা নৈরাজ্য যখন তৈরি হবে তখন তো সরকারকে কঠোর হাতে সেটা দমন করতে হবে। এটা না হলে তো উপায় নেই, কারণ দেশকে তো অস্থিতিশীলতার হাতে, দুর্বৃত্তদের হাতে তুলে দেওয়া যায় না। এটা আইন শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর হতে হবে, তাহলেই কিন্তু অনেকখানি অশান্তি কমে আসবে, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারব। এই যে বিএনপি 2 শতাধিক নেতা সবুজ সংকেত পেলেন, খবরে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পরে রাজনীতি কিন্তু অনেকটাই পরিবর্তনের দিকে যাচ্ছে। নতুন প্রজন্ম আছে, সেখানে প্রায় 3 কোটির মতো ভোটার তারা। তো এখন বিএনপির কাছে মানুষ কি ধরনের প্রার্থী আশা করে? সেরকম সৎ নেতৃত্ব আশা করবে, তারুণ্যদীপ্ত নেতৃত্ব আশা করবে। যে মানে আগেকার কনভেনশনাল হলে তো হবে না। একজন এমপি নির্বাচনে পাশ করলো, তারপর সারা বছর ঢাকা শহরে পড়ে থাকলো, কোনো এলাকার খবর নিল, গম চুরি করলো, নানান কিছু। এটা মোটা দাগেই আমি বলছি, কারণ তারপরে শুল্কমুক্ত গাড়ি নেওয়ার জন্য পাগল হয়ে থাকলো, তারপরে কোয়ার্টার নিল, তারপরে লুটপাট করে। আপনি দেখেন এমপিগুলি হিসাব নিলে, তাদের সম্পদের হিসাব নিয়ে দেখেন, তাদের সম্পদের হিসাব নিয়ে দেখেন। কানাডার বেগমপাড়া বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এক ভূমিমন্ত্রী, যেটা সাইফুজ্জামান সাবেক, যা সম্পদ করেছে তো নজিরবিহীন। এটা মানে বিশ্ব রেকর্ড একটা এই দেশটা। তারপরে আপনি দেখেন বিদ্যুতের নামে লুটপাট করে, তারপরে আমাদের সিঙ্গাপুরের শীর্ষধনী কিভাবে ওইটা হয়, ওই যে খান পরিবার যেটা, তাই না? সেগুলি তো সমস্ত দেশের সম্পদ, হ্যাঁ, সামিট গ্রুপ, সেগুলি তো লুটপাট করে দেশটাকে ফোকলা করে দিয়েছে। তো এখন এটা আমাদের রিজার্ভ চুরি হয়ে গেছে। আমরা একটা ছোট দেশ, সাধারণ মানুষের যেই মানে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে যেই আমরা উপার্জন করি, আমাদের প্রবাসী যোদ্ধা ভাইয়েরা যেই কষ্ট করে বৈদেশিক মুদ্রা আমাদেরকে দেন, তা আমরা সেগুলি সদ্ব্যবহার কি করতে পারছি? সেগুলি লুটপাট হয়ে যাচ্ছে। যাতে এমন একটা নেতৃত্ব আসতে হবে যারা এগুলি থেকে, আমি বলি না যে সর্বাংশে তারা সৎ হবে, ফেরেশতা হবে, যতটা সম্ভব কম দুর্নীতিপরায়ণ এবং সত্যিকারের মানুষের প্রতি শ্রদ্ধাশীল, ভোটারদের প্রতি শ্রদ্ধাশীল নেতৃত্ব আসবে, তারুণ্যদীপ্ত নেতৃত্ব আসবে, নতুন। কারণ নতুন বাংলাদেশের মধ্যে তো আমরা সেরকম আগের মতো কনভেনশনাল নেতৃত্ব চাই না। এবং এটা যদি সত্যিকারের ভোটাধিকারের যেই সংস্কৃতি প্রতিষ্ঠা হয়, তাইলে আপনি যদি দুর্নীতি করেন, আপনি 5 বছর কেন, আমি তো মনে করি 1 বছরের মধ্যে আপনাকে এমন ব্যবস্থা থাকা উচিত যে আপনাকে অনাস্থায় এনে আপনাকে ক্ষমতার থেকে যেন সরানো যায়। আপনি যদি ক্ষমতা অপব্যবহার করেন, স্বজনপ্রীতি করেন, দুর্নীতি করেন, তাহলে আপনার যেন বিচার আমরা 5 বছরের আগেই করতে পারি। ভোটারের কাছে যেতে হবে বারবার, সেই জন্য সচেতন থাকতে হবে। কারণ আমি যদি খারাপ কাজ করি, ভোটার দ্বিতীয়বার গেলে তা মুখ ফিরিয়ে নেবে, আমাকে সমর্থন করবে না, ভোট দেবে না। সুতরাং ওই ভোটের ব্যাপারটাকে এনশিওর করতে হবে, যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে, তাহলে অনেকখানি দুর্নীতি কমে আসবে। আমরা আগেও এই বিষয়টা আপনি কিছুটা আলোচনা করেছেন, আবার একটু বিস্তারিত করবেন। সেটা হচ্ছে দৈনিক কালের কণ্ঠের, যেটা হচ্ছে জনগণের নির্বাচন ভাবনার শীর্ষক জরিপের যে ফলাফল, সেটা হচ্ছে পিআর 56% মানুষের ধারণা নেই। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ইতিবাচক মনে করেন 78.7% মানুষ। ভালো বলেছেন 39.50% মানুষ। মোটামুটি ভালো বলেছেন 39.2% মানুষ। তো এই বিষয়টি ফেব্রুয়ারিতে ভোট চান 86% মানুষ। এটা তো মোটামুটি এখন, হ্যাঁ, ভোট তো চাই, এটা আপনি কিন্তু সবার মধ্যে প্রশ্ন সংশয় যে ভোট হবে কিনা। ভোট মানুষ দিতে পারেনি, দেড় দশকেরও বেশি সময় কোনো ভোট দিতে পারেনি, তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। তথাকথিত রাতের ইলেকশন হয়েছে, তারপরে আমিডামি নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়েছে। মানে বিশ্ব দরবারে কলঙ্কিত এক একটা রেকর্ড করে গেছে শেখ হাসিনার পতিত স্বৈরাচারী সরকার। তো সেগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেটা কিন্তু কঠিন চ্যালেঞ্জ আসলে। আমরা যে 36 দিনের যে আন্দোলন, সেটা 36 দিনের আন্দোলনের পেছনে তো পটভূমি আছে, সেখানে অনেক গুম আছে, অনেক খুন আছে, অনেক স্যাক্রিফাইস আছে, অনেক ফেরারি আসামি বা হত্যা মামলা, তারপরে হুলিয়া, সম্পদ লুণ্ঠন, সম্পদ পাচার, ধর্ষণের সেঞ্চুরি, অনেক কলঙ্কিত ইতিহাস আছে, তাই না? তো সেগুলির থেকে বেরিয়ে আসতে কিন্তু একটু সময় তো লাগবে, এবং এটার জন্যে আমাদেরকে আরও ত্যাগ স্বীকার করতে হবে। না হলে আমরা রাতারাতি গণতান্ত্রিক পর্যায়ে নিজেদেরকে নিয়ে যেতে পারবো না। বেশ কয়েকটা ইলেকশন হতে হবে, আস্তে আস্তে গণতান্ত্রিক সংস্কৃতিটা, সুস্থতার সংস্কৃতিটা, পরমত সহিষ্ণুতার এবং ধৈর্য, সহনশীলতা, দেশপ্রেমের
এবং দুর্নীতিমুক্ত যতটা সম্ভব, দুর্নীতিমুক্ত 100% করা যাবে এটা বিশ্বাস করাটা ভুল। আসলে যতটা সম্ভব কমানো যায় দুর্নীতি, অন্যায়, শোষণ, বৈষম্য যতটা দূর করা যায় সেটাই হওয়া দরকার লক্ষ্য। আসলে সেই অনুযায়ী নতুন নেতৃত্ব যদি আমরা পাই তাহলে আমরা একটা আশার আলো দেখতে পারবো। আমরা একটু ডেঙ্গু নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে প্রতিদিনই ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। গতকালকে সর্বোচ্চ 12 জন মারা গিয়েছে, রেকর্ড এটা একদিনে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মশা নিধনে সিটি কর্পোরেশনের আপনি কোনো দৃশ্যমান কোনো কার্যকর কোনো উদ্যোগ সেটা দেখতে পাচ্ছি না। সেখানেও কিন্তু নির্বাচিত প্রতিনিধি নাই, আসলে প্রশাসক দিয়ে চলছে। এবং আগেকার তথাকথিত মেয়ররা আপনি দেখেন, এক মেয়র পলাতক, একজন জেলে, তো তারা সেইভাবে কিন্তু কুক্ষিগত করে রেখেছে ক্ষমতা, মানুষের জনকল্যাণে সেই অর্থে কাজ করে নাই। তাহলে কিন্তু এই ডেঙ্গুটা, এবং সরকার কিন্তু সেভাবে মনোযোগ দিচ্ছে বলে মনে হয় না এই সমস্যাটার প্রতি। সরকার আছে শুধু মানে এই পিআর হবে না হবে কি হবে নির্বাচনের এই এত সময় নিয়ে, কিন্তু ডেঙ্গুটাকে যেইভাবে অ্যাড্রেস করাটা দরকার ছিল, যেইভাবে মোকাবেলা করার জন্য সরকারের মেশিনারিজগুলি কাজ করা দরকার ছিল সেইভাবে কাজ করে নাই। তাহলে কিন্তু আগে যদি সতর্ক থাকা যেত তাহলে অনেকখানি এড়ানো যেত আর কি। তা আপনি দেখেন যে এই সরকার এমনই নাজুক সরকার, গতবার তো পাঠ্য বইও ঠিকমতো দিতে পারে নাই। দেখেন তাহলে সব কিছু, মানে এটার জন্য সরকারকে আমি দোষ দেব না। এটার জন্য আমলাতন্ত্র যে প্রশাসন ব্যবস্থা, তারা তো অভিজ্ঞ, তারা তো জানে কোনখানে কি করতে হবে, কখন কি কাজটা করতে হবে। সেখানে তাদের মধ্যেও তো নেগলিজেন্স আছে, তাদেরও কর্তব্য অবহেলা আছে, দায় আছে, সেগুলিরও বিচার সেভাবে হচ্ছে না। সেটার জন্য একটা শক্ত সরকার দরকার, দৃঢ় হাতে এগুলি মোকাবেলা করা দরকার। এটা নির্বাচিত সরকারই পারবে আশা করি। জি, আমরা একেবারেই শেষ প্রান্তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভ সকাল।